শতরূপে সারদা ভগিনী সুনন্দা দেবী। অন্তিম পর্ব। শ্রীমা জয়রামবাটি থেকে ফিরেছিলেন 1918 খ্রিস্টাব্দের মার্চ মাসে। তারপর যখন তার কাছে দীক্ষার কথা তুলেছিলাম, সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। বলেছিলেন যে পরদিনই দীক্ষা দেবেন, কিন্তু আরও একটি মেয়ে বহুদিন ধরে তার কাছে দীক্ষা প্রার্থী ছিল। সে তখন মাতৃমন্দিরের অন্যান্য আবাসিকদের সঙ্গে খাসি পাহাড় অঞ্চলে গিয়েছিল। তার জন্য আমার দীক্ষার দিনও স্থগিত থেকে গিয়েছিল। অবশেষে সেই পবিত্র অবিস্মরণীয় দিনটি এলো 1918 খ্রিস্টাব্দের জুন মাসে। সেদিন ছিল রথযাত্রা। আমার সঙ্গে মাতৃমন্দিরের আরও 3 জন দীক্ষা লাভ করলো শ্রীমার কাছ থেকে। আমরা গঙ্গা স্নান করে নতুন কাপড় পরে উদ্বোধন গিয়েছিলাম সকাল প্রায় 8টার সময়। আমাদের সঙ্গে আরও দীক্ষার্থী ছিল এবং সকলের দীক্ষা সকাল 10টার মধ্যেই শেষ হয়ে গেল। মা এক এক করে নাম ধরে ডেকে নিয়ে দীক্ষা দিচ্ছিলেন। দীক্ষা দেওয়ার পর মা প্রাতরাশ করলেন এবং মায়ের প্রসাদ আমাদের সকলকে দেওয়া হলো। প্রসাদ নেওয়ার আগে আমরা যারা দীক্ষা নিয়েছিলাম তারা সবাই মায়ের শ্রীচরণে ফুল দিয়ে তার আশীর্বাদ গ্রহণ করলাম। আমরা তারপর মাতৃমন্দিরে ফিরে এলাম। দুপুরের আহারের জন্য আবার উদ্বোধনে গেলাম। একদিন আমার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগলো যে মায়ের কাছ থেকে বিশেষ কোনো কৃপা পেতে হবে। সেই উদ্দেশ্যে একদিন সন্ধ্যাবেলা মাকে প্রণাম করতে গেলাম। যারা উপস্থিত ছিল তাদের সবাইকে শ্রীমা সেদিন কিছুটা সন্দেশ প্রসাদ ভাগ করে দিলেন। যখন আমার পালা এলো, তার হাত থেকে ফসকে প্রসাদ তার পায়ে গিয়ে পড়ল। তিনি সেটি তার পা থেকে তুলে নিয়ে আমাকে দিলেন। আমি এই ঘটনাকে মায়ের বিশেষ কৃপা ছাড়া আর কিছু ভাবতে পারিনি। মায়ের এই মাতৃস্নেহের নিদর্শন আরও একদিন পেয়েছিলাম। সেদিন গঙ্গা স্নান করে সোজা তার কাছে গিয়েছিলাম। চুল ভিজেছিল। মা স্নেহস্নিগ্ধভাবে বললেন যে আমি চুল না শুকিয়ে ওইভাবে থাকলে আমার সর্দি লেগে যাবে। তিনি আমার চুল খুলে দিলেন যাতে শুকোতে পারে। আর একদিন আমার ইচ্ছে হলো প্রাতরাশ করার আগেই মায়ের দেখা পেতে। উদ্দেশ্য মাতৃদর্শনের পূর্ণ আধ্যাত্মিক ফল লাভ। আমি অবাক হয়ে গেলাম যে মা প্রথমেই যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে আমি সকালের খাবার খেয়ে এসেছি কিনা। তিনি আমাকে কিছু প্রসাদ দিলেন, তারপর আমার সঙ্গে কথা বলতে লাগলেন। একদিন মা তার নীলচে সবুজ রঙের শালটি সেলাই করবার জন্য আমার কাছে পাঠিয়ে দিলেন। সেলাই করবার সময় একটা 3 কোণার টুকরো বাড়তি হয়ে যাওয়ায় কেটে ফেলার প্রয়োজন হলো। শালটাকে সেই অনুযায়ী ছেটে ঠিক করা হলো। মায়ের আশীর্বাদের নিদর্শন স্বরূপ ওই টুকরোটি এখনও সযত্নে রাখা আছে। আমরা 2 বছরের বেশি হলো বাড়ি ছেড়ে এসেছি। স্বামী শারদানন্দের মনে হলো স্থান পরিবর্তনের জন্য আমাদের বাড়ি যাওয়া দরকার। যাবার জন্য সব ব্যবস্থা করা হলো। আমাদের যদিও অনিচ্ছাই ছিল, তবুও আমরা তখন বয়োজ্যেষ্ঠদের উপদেশ অনুযায়ী চলতাম। যাত্রার দিন মায়ের কাছে গেলাম তার আশীর্বাদ নিতে। তিনি শুধু আমাদের আশীর্বাদই করলেন না, আমাদের কিছু মিছরি এবং ঠাকুরের নির্মাল্য দিয়ে বললেন তাড়াতাড়ি ফিরে আসতে। ব্যাঙ্গালোরে আমরা মাত্র 20 দিন ছিলাম, কারণ খবর পেলাম যে মা গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী। আমরা তৎক্ষণাৎ কলকাতায় ফেরবার জন্য যাত্রা করলাম। কলকাতা পৌঁছেই মায়ের কাছে গেলাম তাকে প্রণাম করতে। মা শয্যাশায়ী হলেও অত্যন্ত সজাগ। আমাদের ওখানকার সকলের খোঁজ খবর করলেন তিনি। মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করলো এবং তাকে সবসময় দেখাশোনা করার জন্য একজন সেবিকার প্রয়োজন হলো। প্রব্রাজিকা ভারতী প্রাণা বা সরলা দেবী মায়ের সেবা শুশ্রূষার ভার গ্রহণ করলেন। ইনি বিশেষ যত্ন সহকারে ধাত্রীবিদ্যা শিখেছিলেন। মাতৃমন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে থাকতেন ইনি। মাতৃমন্দিরে মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং তার সেবা করার জন্য নিয়োগ করা হলো। আমার সময় ছিল রাত 2টো থেকে ভোর 4টে। সেবার জন্য যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞাসা করতেন। তিনি আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন। আমরা সব সময় খুব সতর্ক থাকতাম, কারণ সামান্য একটু শব্দ হলেই পাশের ঘর থেকে স্বামী শারদানন্দের
গলা শোনা যাবে, তিনি আমাদের জিজ্ঞাসা করবেন কি হয়েছে। এরকম এক রাতে মায়ের একটু বিকারের মতো হয়েছিল। কখনো বলছেন বেলুড় মঠে যাবেন, কখনো বা বলছেন ব্যাঙ্গালোরে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম সেরে উঠুন, তারপর ওই সব জায়গায় যাবেন। এই শুনে তিনি শান্ত হয়ে গেলেন। মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির ভেতরে ঢুকে মায়ের সেবা করতাম। বহুবার আমাকে তিনি বলেছেন তারই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে। যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও এটা একটা মহা সুযোগ ছিল, তবুও সব সময় আমি ইতস্তত করতাম এবং মনে মনে খুব ভয় পেয়ে যেতাম। আমার সৌভাগ্য যে প্রব্রাজিকা ভারতী পাড়ার সঙ্গে একই ঘরে থাকতে পেরেছিলাম। মায়ের সেবা ও শুশ্রূষা করতেন বলে তিনি মায়ের নখ কাটার সুযোগ পেতেন তার গা হাত পা টিপে দেবারও। এই নখ কাটা এবং গা হাত পা টিপে দেবার সুবাদে তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন। ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ইত্যাদি ছিল সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমায় দিয়ে দিয়েছেন। সেই পবিত্র স্মারক বস্তুগুলি বর্তমানে ব্যাঙ্গালোরের মাতৃমন্দিরে পূজিত হয়। মায়ের সেবা শুশ্রূষা করবার সময় একবার তার পুরনো একটি শাড়ি ব্যাজ বা ব্যান্ডেজ তৈরি করার জন্য ছিঁড়তে হয়। শাড়িটা ছিঁড়ে টুকরো করতে বলা হয়েছিল আমাকে। শেষে পাড়সহ এক ফালি কাপড় শুধু অবশিষ্ট ছিল। পবিত্র স্মৃতিচিহ্ন হিসাবে আমি সেটি রেখে দিয়েছিলাম। 1911 খ্রিস্টাব্দে সীমা যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তখন তার যে পায়ের ছাপ নেওয়া হয়েছিল সেটিও ব্যাঙ্গালোর মায়ের মন্দিরে সুরক্ষিত আছে। সীমায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে চলল। মহাসমাধির 3 দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হলো না। আমরা শুধু তাকে দর্শন করে মাতৃমন্দিরে ফিরে আসতাম। অবশেষে একদিন ভোরবেলা গোলাপ মা এসে আমার কানে কানে বললেন অবশ্যম্ভাবী মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে। অতঃপর মহাসমাধিতে মগ্ন শ্রীমায়ের স্নিগ্ধ মুখশ্রী আমরা দেখলাম। তার নশ্বর দেহ এরপর বেলুড় মঠে নিয়ে যাওয়া হলো। আমরাও বেলুড় মঠে রওনা হলাম। মাকে স্নান করানোর ভার আমাদের দেওয়া হলো। স্নান করানো শেষ হলে মায়ের দেহ চিতায় শুইয়ে অগ্নিসংযোগ করা হলো। তার সব মেয়েই সুযোগ পেলেন চিতায় ঘি এবং অন্যান্য উপকরণ ঢালতে। যখন ঘি ইত্যাদি ঢালছে তখন চিতার আগুনের শিখা আমার হাত ছুঁয়ে গেল। মায়ের সেই অন্তিম স্পর্শ আমি দীর্ঘকাল অনুভব করেছি। তার সব মেয়ে উপবাস করেছিলেন এই ধরনের উপলক্ষে যা করতে হয়। আমরা দিনে একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করতাম, রাতটা কিছু ফল খেয়ে কাটিয়ে দিতাম। সীমায়ের যে পূর্ণ সান্নিধ্য আমি লাভ করেছি, স্থূল জগতে এইভাবে তার পরিসমাপ্তি হলো। সীমায়ের কাছে রোজ যখন যেতাম তখন একদিন খুব স্নেহভরে তিনি আমায় বলেছিলেন অন্তত একবারের জন্য জয়রামবাটি দেখে আসতে। মায়ের এই ইচ্ছা পূর্ণ হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। 20 দিন সেখানে ছিলাম। খুব আনন্দে অতিবাহিত হয়েছিল দিনগুলি।